আচ্ছা, আমাদের এই কোশ্চেনটাতে আমাদের এইটা হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের সব ডেটাগুলো দেওয়া আছে, লোহার গোলকের উপরে পানির সান্দ্র বল কত। সো এই কোশ্চেনটা করা হয়েছে মেনলি স্টোকসের সূত্র থেকে। একদম ইজি জিনিস, সূত্রে বসায় ম্যাথ। আর পরেরটা হচ্ছে কৈশিকতা থেকে, অর্থাৎ আমরা যখন একটা সরু নলকে কোনো একটা তরলের মধ্যে ডুবাবো, তখন দেখা যায় তরলটা আসলে একদম কাঁচ নলের ভিতরে বা কৌশিক নলের ভিতরে তরলটা এই বাইরের তরলের সাথে এক লেভেলে থাকার পরিবর্তে দেখা যায় সেটা কিছুটা নিচে নেমে যায় অথবা কিছুটা উপরে উঠে যায়। কৌশিক নলের ব্যাসার্ধ যত কম হয় এই জিনিসটা তত বেশি দেখা যায়, তত বেশি নিচে নেমে যায় বা তত বেশি উপরে উঠে যায় তরলটা কৌশিক নলের ভিতরে। সেই ঘটনাটাকে বলা হচ্ছে কৌশিকতা। সো সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ওইটা থেকে করা। তো আমাদের সম্পূর্ণ আমাদের যে এই চ্যাপ্টার 7-এর যে এই সেকেন্ড পার্টটা, সেটা হচ্ছে এই প্রবাহী পদার্থের যেই সব গাঠনিক ধর্মগুলো আছে, সো সেইগুলোকে যদি আমরা একটু দেখি, এই কৌশিকতাটা হচ্ছে একদম লাস্ট টপিক, এটা হচ্ছে একদম শেষে পড়ি আমরা। তো এর আগে হচ্ছে তোমরা হচ্ছে এইভাবে ফ্লো বাই ফ্লো পড়বা, যে একটার পর একটা। সো একদম সবার আগে পড়বা হচ্ছে সান্দ্রতা এবং সান্দ্রতা সহগ, সান্দ্রতা সহগ বা সান্দ্রতা গুণাঙ্ক। তারপরে পড়ব হচ্ছে স্টোকসের সূত্র, স্টোকসের সূত্রর পরে পড়ব হচ্ছে অন্তবেগ বা প্রান্তবেগ, তারপরে পড়ব হচ্ছে পৃষ্ঠটান, এরপরে পৃষ্ঠ শক্তি, এবং পৃষ্ঠ শক্তির পরে হচ্ছে এই কৈশিকতা। তাহলে এই চ্যাপ্টার শেষ, মানে এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে এই জিনিসগুলো আছে এবং এগুলো হচ্ছে আমরা যেভাবে সিরিয়ালি পড়ব। আচ্ছা ফাইন। এখন সান্দ্রতা কি জিনিস বলো তো? আচ্ছা, মানে একটু বেশি জটিল হয়ে গেল আর কি। যাই হোক, মানে এটার অফিসিয়াল ডেফিনিশনটা এরকমই। এমনিতে সান্দ্রতা হচ্ছে যে প্রবাহীর মধ্য দিয়ে আমরা একটা দুইটা তল যখন পরস্পরের সংস্পর্শে থাকে, প্রবাহী না, জাস্ট নর্মালি যখন একটা বস্তু একটা ফ্লোরের উপর দিয়ে চলার চেষ্টা করে, তখন যেটা হয় যে তারা হচ্ছে তাদের একটা সারফেস আরেকটার সারফেসের মধ্যে ঢুকে যাওয়ার করে, মানে আণুবীক্ষণিকভাবে তো তাদের সারফেসটা একদম মসৃণ না, এবড়ো থেবড়ো। সো একটার সারফেস আরেকটা সারফেসের মধ্যে ঢুকে যায়, এর ফলে কোনো একটা ফ্লোরের উপর দিয়ে কোনো একটা সারফেসের উপর দিয়ে যখন আরেকটা বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন সে হচ্ছে ঘর্ষণের সম্মুখীন হয়, ফ্রিকশন। এখন এই কঠিন সারফেসগুলোর ক্ষেত্রে, যেটাকে আমরা ফ্রিকশন বলি, এই সারফেসগুলোর মধ্যে যে কোনো একটা যদি ফ্লুইড হয়, অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থ হয়, তখন ওই জিনিসটাকে হচ্ছে আমরা সান্দ্রতা বলি। অর্থাৎ কোনো একটা ফ্লুইডের মধ্য দিয়ে যখন একটা বস্তু গতিশীল করার চেষ্টা করি আমরা, তখন দেখা যায় ফ্লুইডের সাথেও একটা ঘর্ষণ তৈরি হয় এবং এই ফ্লুইডটা বস্তুটার বেগকে বাধাপ্রাপ্ত করে। এই জিনিসটা হচ্ছে সান্দ্রতা। অর্থাৎ
অর্থাৎ ফ্লুইডের ক্ষেত্রে ফ্লুইডের ঘর্ষণটাই হচ্ছে সান্দ্রতা। এরপরে এটার অফিসিয়াল ডেফিনেশন আসলে অন্যভাবে দেয়া, এবং এটা নিউটন দিছেন। নিউটনের সান্দ্রতা সম্পর্কিত একটা সূত্র আছে, এটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, সান্দ্রতা হচ্ছে এই। এরপরে স্টোকসের সূত্র। স্টোকসের সূত্র হচ্ছে একটা প্রবাহীর মধ্য দিয়ে যখন একটা গোলাকার বস্তু সেটা পড়তে থাকে, তো ওই গোলাকার বস্তুটাকে তো প্রবাহীটা একটা বল প্রয়োগ করে, সান্দ্র বল। সেই সান্দ্র বলটা আমরা এই স্টোকসের সূত্রের মাধ্যমে বের করতে পারি। সেগুলো বিস্তারিত আমরা সবই দেখবো, আগে জাস্ট একটু মনে করার চেষ্টা করতেছি। তাহলে স্টোকসের সূত্র দিয়ে আমরা কি করি? স্টোকসের সূত্রের সাহায্যে আমরা কোনো একটা প্রবাহীর মধ্য দিয়ে গোলাকার কোনো একটা বস্তু যদি পড়তে থাকে, গতিশীল হয়, তখন সেই বস্তুটার গতিশীল না হলে যে সান্দ্রবল কাজ করবে না, বিষয়টা এরকম না। আমরা ধরে নিচ্ছি যে জাস্ট নর্মালি একটা সিচুয়েশন, যে ধরো একটা বল একটা প্রবাহের মধ্যে দিয়ে পড়তেছে, তাহলে ওই বলটার উপরে কি পরিমাণ সান্দ্র বলটা কাজ করতেছে সেটা আমরা স্টোকসের সূত্রের সাহায্যে বের করি। আচ্ছা, এরপর হচ্ছে অন্তবেগ। অন্তবেগ হচ্ছে যে ইনিশিয়ালি যখন কোনো একটা বস্তুকে, একটা কঠিন পদার্থই ধরি আগে, একটা কঠিন পদার্থকে, একটা বল, লোহার বলকে আমরা যদি পানিতে ছেড়ে দিই, দেখা যাবে যে শুরুতে তার একটা ত্বরণ থাকে। ইনিশিয়ালি তার বেগটা আস্তে আস্তে দেখি বাড়তে থাকে। বাড়তে বাড়তে একসময় যেটা হয়, ত্বরণের ভ্যালুটা আসলে কমতে থাকে। একসময় ত্বরণের ভ্যালুটা হচ্ছে 0 হয়ে যায় এবং বেগটা তখন আর বাড়ে না। সো সে ফাইনালি যে বেগটা লাভ করে সেই বেগেই সমবেগে সে পড়তে থাকে। এই যে বেগটা, যে ফাইনালি সে যেই বেগে গিয়ে এরপরে আর তার ত্বরণ কাজ করে না, লব্ধি ত্বরণটা শূন্য হয়ে যায়। তো সে ফাইনালি যে বেগটা লাভ করলো সেই বেগেই নিচের দিকে পড়তে থাকে। সেই বেগটাই হচ্ছে অন্তবেগ। এরপরে পৃষ্ঠটান। পৃষ্ঠটানটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা তরলের পৃষ্ঠে কোনো বস্তুকে রাখি, দেখা যাবে যে তুমি একটা পানির পৃষ্ঠ, এখানে একটা পানির পাত্র আছে, তুমি চাইলে দেখবা যে এখানে তুমি একটা সুই রেখে দিতে পারো বা একটা ব্লেড পানির তলের উপরে রেখে দিতে পারো। এখন এই সুইয়ের যে পদার্থের ঘনত্ব কিংবা ব্লেডের পদার্থের যে ঘনত্ব, সেটা তো পানির চাইতে অনেক বেশি। তো সেই হিসেবে তো আমাদের এই সুইটা এটা ডুবে যাওয়ার কথা, কিন্তু দেখা যায় যে সুইটা আসলে পানিতে ডুবে না, সেটা পৃষ্ঠের উপরে ভাসতে থাকে। এই জিনিসটা যেই ঘটনার জন্য হয় সেটাই হচ্ছে পৃষ্ঠটান। তো পৃষ্ঠটানের দরুন আমাদের যে তরলের পৃষ্ঠগুলো আছে সেগুলো একটা রাবারের মতো কাজ করে, মানে একটা পর্দার মতো একটা আবরণ, আস্তরণ তৈরি হয় তরলের পৃষ্ঠে, ভিতরের দিকে না। এটা কেবল পৃষ্ঠটানটা কেবল তরলের পৃষ্ঠগুলাতে কাজ করে, ভিতরে না। সেই পৃষ্ঠটানের দরুন তরলের যে পৃষ্ঠগুলা, এই যে উপরের যে পৃষ্ঠ, বা যদি এরকম হয় যে এই যে সাইডের যে পৃষ্ঠগুলা, এইগুলো একটা সাইডের পৃষ্ঠে কি কাজ করে, মুক্ততল, দুঃখিত মুক্ততল, এইটা তরলের যে মুক্ত তলগুলা, সেই মুক্ত তলগুলো হচ্ছে একটা পর্দার ন্যায় আচরণ করে পৃষ্ঠটানের দরুন। এরপরে পৃষ্ঠ শক্তি, যেটা পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠটান, এই দুইটার নিউমেরিক যে ভ্যালু, সে দুইটা জিনিস আসলে একই। মানে ধরো পানির পৃষ্ঠটান হচ্ছে, বিশুদ্ধ পানির পৃষ্ঠটান 72 × 10⁻³ এটার ভ্যালুটা পৃষ্ঠ শক্তির জন্য সেম, পৃষ্ঠ শক্তিও 72 × 10⁻³ এককটা হচ্ছে ডিফারেন্ট আমাদের, বা এই দুইটা জিনিসকে ডিফাইন করা হচ্ছে ডিফারেন্ট ভাবে। পানির যে পৃষ্ঠটান সেটার ভ্যালু হচ্ছে 72 × 10⁻⁻, এগুলো কিন্তু সবই বিস্তারিত পড়বো, আগে জাস্ট একটু জিনিসগুলা মনে করার চেষ্টা করতেছি। 72 × 10⁻³ নিউটন পার মিটার। আর পৃষ্ঠ শক্তি, পানির পৃষ্ঠ শক্তি
এটাকে টি দ্বারা প্রকাশ করা হয়, পৃষ্ঠটানকে পৃষ্ঠ শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। পৃষ্ঠ শক্তি হচ্ছে 72 × 10⁻³ জুল পার মিটার স্কোয়ার। সো পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তি দুইটার নিউমেরিক ভ্যালু এটা আসলে সেম, এই যে এই দুটো সেম, কিন্তু দুইটা জিনিসকে ডিফারেন্টভাবে ডিফাইন করা হয়। দুইটা জিনিস আসলে এক না, দুইটা আলাদা জিনিস, কিন্তু দেখা যায় এদের ভ্যালুটা আসলে সেম। আর কৌশিকতাটা তো বললামই, যে কোনো একটা সরু নলকে যখন আমরা একটা তরলের ভিতরে ডুবাই, তখন হচ্ছে দেখা যায় যে সরু নলের ভিতরের যেই তরলের সারফেসটা, সেটা ওই পাত্রের তরলের সারফেসে ইকুয়াল হয় না, সমান হয় না। দেখা যায় তরলটা কিছুটা উপরে চলে যায় অথবা নিচে চলে যায়। এখন তরলটা কি উপরে যাবে না নিচে যাবে, এটা ডিপেন্ড করে হচ্ছে সেই কৈশিক নলের যে পদার্থ সেটা এবং যে তরলটা ব্যবহার করতেছি এই দুইটার উপর। সো এটা উপরেও যেতে পারে, তুমি যদি পানির মধ্যে কাঁচ নল ডুবাও, কাচের কৌশিক নল, দেখা যায় তরলটা একটু উপরে উঠে যায়। আবার পারদের মধ্যে যখন তুমি কাঁচ নল ডুবাবা, তখন তরলটা হচ্ছে নিচে নেমে যায়। সো এটা ডিপেন্ড করে হচ্ছে তরল এবং ওই যে যেই কৌশিক নলের যে উপাদান আছে এই দুইটার বৈশিষ্ট্যের উপরে। মাঝখানে আরেকটা জিনিস একটু বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে স্পর্শকোণ। স্পর্শকোণটা হচ্ছে কৌশিক নলের আগে আসবে, কৈশিকতার আগে আসবে। সো কৈশিকতাটা সৃষ্টির কারণ হচ্ছে এই স্পর্শকোণটা। তো এই হচ্ছে আমাদের এই সেকেন্ড পার্টের টপিকগুলা। এবার হচ্ছে এগুলো আমরা একটু দেখি। আমরা একটু রিভাইজ করার চেষ্টা করি। সান্দ্রতা হচ্ছে প্রবাহী পদার্থের জন্য ঘর্ষণ। প্রবাহী পদার্থের ঘর্ষণ, অর্থাৎ প্রবাহীর মধ্য দিয়ে ধরো কোনো একটা জিনিস গতিশীল হচ্ছে, প্রবাহী পদার্থটা সেই বস্তুটার গতিকে বাধা দান করে। সো এই যে যেই ঘটনাটা, এই যে যেই ক্ষমতাটা প্রবাহী পদার্থের, সেটাকে বলা হচ্ছে সান্দ্রতা। এখন সান্দ্রতার যেই ডেফিনেশন, সেই জিনিসটা একটু ডিফারেন্টভাবে দেয়া হয়। সেটা কিভাবে দেয়া হয়? সেটা দেওয়া হয় হচ্ছে আমাদের, ধরো যে একটা প্রবাহী প্রবাহিত হচ্ছে খালের মধ্য দিয়ে বা একটা পাইপের মধ্য দিয়ে প্রবাহিত। তুমি চিন্তা করো খালের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, বা নদীর পানিটা প্রবাহিত হচ্ছে একদিকে। তো এটার ঘটনাটা কি হবে, একদম নিচের যে মাটি স্পর্শ করে যে স্তরটা আছে সেটা ধরো এরকম, এই যে এরকম। এটা হচ্ছে একদম নিচের স্তরটা। এইটার একটু উপরের যে স্তরটা, কিভাবে আঁকে এটা, এটা হচ্ছে ধরো এরকম। আশা করি বোঝা যাচ্ছে। ঠিক আছে, এরপরে ধরো আরো একটা স্তর আছে, মানে এগুলো হচ্ছে একদম খুবই আণুবীক্ষণিক। এরকম আরেকটা স্তর, ওকে। সেরকম ধরো কতগুলো স্তর এভাবে তরলের স্তর আছে যেগুলো প্রবাহিত হচ্ছে। একদম উপরের স্তরটা এবার মুছে দিচ্ছি, এটার জন্য আর অসুবিধা হচ্ছে বুঝতে।
একদম নিচের যে স্তরটা, এরা হচ্ছে দুইটা স্তরে যদি সামনের দিকে যায়, যেটা হয় যে আমাদের উপরের যেই পানির ইয়াগুলা, কণাগুলা, এগুলার কিন্তু ভেলোসিটি অনেক বেশি থাকে। নিচের যে স্তরগুলো, এগুলোর ভেলোসিটি কম থাকে। সো একদম এই যে নিচের যে স্তরটা মাটির সাথে স্পর্শ করে যেটা আছে, এটার চাইতে উপরের যে এইটার একটু উপরের যে স্তরটা, এটার ভেলোসিটি অবশ্যই বেশি হবে। দুইজনেই সামনের দিকে আগাচ্ছে, দুইটা স্তরে সামনের দিকে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে। সো দেখা যাবে, তুমি যদি একটু ইমাজিন করো যে এটাকে ঘর্ষণের মতো করে যদি ইমাজিন করো, যে দুইটা জিনিসই সামনে যাচ্ছে ঠিক আছে, কিন্তু নিচেরটার বেগ তো একটু কম হবে অবশ্যই, যেহেতু ওইটা ওই ভূমির সংস্পর্শে আছে, ভূমি তাকে নিজেই টেনে রাখতেছে। যে স্তরগুলা যতটা ভূমি থেকে যত উপরের দিকে যাবে, ওইগুলার ভেলোসিটি তত বাড়বে। এখন উপরের যে স্তরটা, সে কি করতেছে, তার ভেলোসিটি বেশি, তাকে আবার নিচের স্তরটা টান দিয়ে ধরে রাখতেছে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে ধরো তুমি ওই নিচের স্তরটাকে যদি ফ্লোর চিন্তা করো, আর উপরের স্তরটাকে যদি একটা, ধরো তুমি যে কোনো একটা একটা বক্স চিন্তা করলা, বাক্স, একটা ফ্লোরের উপর দিয়ে বাক্স টানার সময় যে ঘটনাটা ঘটে, এখানকার দুইটা স্তরের মধ্যে যে বেগের যে পার্থক্য, এই জিনিসটাকে ওইভাবেই চিন্তা করতে পারো। নিচের স্তরটা হচ্ছে ফ্লোর, আর উপরের স্তরটা হচ্ছে একটা বাক্স। সো ফ্লোরটা কি করে, বাক্সটাকে টেনে ধরে রাখে, বাক্সর গতি যেদিকে হয়, ফ্লোরটা হচ্ছে তার উল্টা দিকে ঘর্ষণ বলটা অ্যাপ্লাই করে। এইখানেও সেম ঘটনা ঘটবে, যে উপরের স্তরটার বেগটা যেহেতু একটু বেশি, সে কি করে, নিচের স্তরটা কি করে, ওই উপরের স্তরটাকে টান দিয়ে ধরে রাখতে চায়। কারণ দুইজনের মধ্যে অবশ্যই একটা বল কাজ করে। তো একটু পরে আমরা গিয়ে দেখবো এই সংশক্তি বল, আসঞ্জন বল, তো একই ধরনের পদার্থের মধ্যবর্তী একটা বল কাজ করে। সো ওই বলের দরুন তারা কি করে, এই নিচের স্তরটা হচ্ছে উপরের স্তরটাকে টান দিয়ে ধরে রাখতে চায়। উপরের স্তরটা যে বেশি গতি, ওই গতিটাকে একটু বাধা দেওয়ার চেষ্টা করে। এইটা কি হচ্ছে অফিসিয়ালি সান্দ্রতা বলে। তো সান্দ্রতা হচ্ছে প্রবাহী পদার্থের ঘর্ষণ। একটা প্রবাহীর মধ্য দিয়ে তুমি একটা বল ছেড়ে দিলা, বা এক প্রবাহীতে তুমি সাঁতার কাটতেছো, দেখা যাবে যে তুমি একটা বাধার সম্মুখীন হচ্ছ, এটা সান্দ্রতা। তবে সান্দ্রতার অফিসিয়াল ডেফিনিশন হচ্ছে, বা অফিসিয়ালি সান্দ্রতাকে ডিফাইন করা হয় কিভাবে, এই যে প্রবাহীর পাশাপাশি দুইটা স্তর, এরা একজন আরেকজনের আপেক্ষিক বেগকে বাধাগ্রস্ত করে, যেই ধর্মের কারণে, সেটাই হচ্ছে সান্দ্রতা। বুঝতে পারছি কি? তাহলে সান্দ্রতার অফিসিয়াল ডেফিনেশনটা কেউ একজন দেওয়ার চেষ্টা করতো। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল পানি বলা যাবে না, এটা যে কোনো প্রবাহী, তরলও না ইভেন, প্রবাহী, অর্থাৎ এটা সান্দ্রতা, এটা বায়বীয় পদার্থের জন্য প্রযোজ্য, মানে গ্যাসিয়াস যেগুলো তাদের জন্য প্রযোজ্য, তরলের জন্য প্রযোজ্য। সো বলতে হবে যে যে ধর্মের কারণে প্রবাহী পদার্থগুলা এদের প্রবাহী পদার্থগুলা এদের মধ্যকার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিকে বাধা দান করে, সেটাই হচ্ছে প্রবাহীর সান্দ্রতা। আশা করি বুঝতে পারছি। এবার বই দেখে, যেই বইতে যে অফিসিয়াল ডেফিনেশন যেটা সান্দ্রতার, এটা একটু দেখে রাখতে হবে। তো সান্দ্রতার যে ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ দেখব, ওইটার ডেফিনেশনটা আরও বেশি ইম্পর্টেন্ট। সো যাই হোক, ওটা আমরা একটু পরে দেখতেছি। সো সান্দ্রতাটা আশা করি বুঝতে পারছি ভালো মতো। সো এইবার এই যে যে সান্দ্রতা রিলেটেড, এই যে যে প্রবাহী পদার্থের দুইটা স্তর একজন আরেকজনের গতিকে বাধা দিচ্ছে, আপেক্ষিক গতিকে বাধা দান করতেছে, এইটা নিয়েই হচ্ছে ভদ্রলোক নিউটনের একটা সান্দ্রতা রিলেটেড একটা সূত্র আছে,
সেই সূত্রটা কি ওটা আমরা একটু দেখি। এখন এই যে যে আপেক্ষিক গতিকে বাধা দান করতেছে, এইটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে দেখাইতে পারি? আমরা হচ্ছে বেগ অবক্রম, বেগ বেগ অবক্রম নামে একটা টার্ম আছে, বা বেগের নতি। সেটা কি? সেটা হচ্ছে এই দুইটা স্তরের মধ্যকার বেগের পার্থক্য এবং এদের মধ্যকার দূরত্বের যে অনুপাত সেটা, অর্থাৎ এই যে এইরকম দেখলেই তোমাদের আশা করি মনে পড়বে ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই। এই ডিভি হচ্ছে, ধরো এই যে উপরেরটা হচ্ছে ভি1, নিচেরটার বেগ হচ্ছে ভি2, তাহলে ডিভি হচ্ছে ভি1 মাইনাস ভি2। অবশ্যই ভি1টা কিন্তু বড় হবে ভি2-র চাইতে, কারণ নিচের যে স্তরগুলো এগুলার বেগ কম থাকে, যেহেতু এটা মাটির সংস্পর্শে থাকে। যত উপরের দিকে যাই স্তরগুলোর বেগ তত বাড়তে থাকে। আর ডিওয়াইটা হচ্ছে এদের মধ্যকার দূরত্বটা, স্তরের মধ্যকার দূরত্ব। এই যে অনুপাতটা, এটাকে বলা হয় হচ্ছে বেগের নতি। ভদ্রলোক নিউটন কি বলছেন? উনি বলছেন যে এই যে যে দুইটা স্তর একজন আরেকজনকে সান্দ্র বল দিতেছে, ধরো নিচের স্তরটা উপরের স্তরটাকে যে টানতেছে পিছনের দিকে, সে সামনের দিকে গতিশীল হতে চাচ্ছে, নিচের নিচের স্তরটা কি করে? পিছন দিকে টান দেয়। এই যে যেই বলে টান দেয় ওইটাই তো সান্দ্র বল। সো সেই সান্দ্র বলটা হচ্ছে সমানুপাতিক তাদের ক্ষেত্রফল। এখন এটা তো আসলে মেক সেন্স করে, ক্ষেত্রফল যত বড় বড় হবে স্তরগুলার, তাদের মধ্যকার বলের পরিমাণও তো তত বেশি হবে। এটা নিয়ে কোনোই কনফিউশন নাই। এবং অ্যাট দি সেম টাইম এই এফটা হচ্ছে এই বেগের যে নতি এইটারও সমানুপাতিক, ডিভি ডিওয়াই। তার মানে ডিওয়াই যত বেশি হবে, এটা কি ভুল লিখছি নাকি? ঠিকই আছে। ডিভি ডিভিটা যত, আগে ডিভি নিয়ে একটু ডিসকাস করি। ডিভিটা যত বেশি হবে এদের মধ্যকার সান্দ্র বল তত বেশি হবে। তার মানে যত বেশি জোরে দুটার মধ্যকার যে আপেক্ষিক বেগ সেটা যত বেশি হবে, তাদের মধ্যকার বলটাও তো তত বেশি হবে। এটা তো আসলে বোঝাই যাচ্ছে যে একটা স্তর আর একটা স্তরের সাপেক্ষে যদি অল্প বেগ লাভ করে, অল্প বেগ, আচ্ছা, তো দুইটা স্তরের মধ্যকার বেগটা যদি কম হয় তাহলে তো আসলে অল্প পরিমাণ ফোর্সই আসলে সে দিবে। আর যদি বেগটা অনেক বেশি হয় তাহলে ফোর্সের পরিমাণও তো বেশি হবে। আর এটা হচ্ছে ডিওয়াই এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ ডিওয়াই যদি বেশি হয় ফোর্সটা কম হবে, এটা তো বোঝাই যাচ্ছে। স্তর দুইটার মধ্যকার দূরত্ব যদি অনেক বেশি হয় তাহলে তো একটা স্তর আরেকটা স্তরকে অত বেশি প্রভাবিত করতে পারবে না। আর তারা যদি খুব কাছাকাছি থাকে তখন দেখা যায় যে ঘর্ষণের পরিমাণটাও, মানে সান্দ্রতার পরিমাণটাও বেশি হবে। এই হচ্ছে সান্দ্র বল যেটা, সেটা এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে স্তরের ক্ষেত্রফল, এরপরে দুইটা স্তরের মধ্যকার রিলেটিভ ভেলোসিটি আপেক্ষিক গতি, এবং আরেকটা হচ্ছে তাদের মধ্যকার যেই গ্যাপটা ডিস্টেন্সটা সেটা। এখন এই যে এটাকে আপেক্ষিক গতি বা ডিস্টেন্স এইগুলো হিসেবে বলা যাবে না, বলতে হবে বেগের নতি বা বেগের অবক্রম। এইটার উপরে এই যে এইখানে যা লিখছে এটাই হচ্ছে নিউটনের সান্দ্রতা সংক্রান্ত, সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্র, যে প্রবাহের দুইটা স্তরের মধ্যকার যেই সান্দ্র বল সেইটা স্তর স্তর স্তরদ্বয়ের যেই ক্ষেত্রফল সেটা সমানুপাতিক এবং তাদের মধ্যকার বেগের নতির সমানুপাতিক। সো এই দুইটা জিনিসকে যদি আমরা একত্র করি তাহলে আসে হচ্ছে এফ সমানুপাতিক এ ডিভি ডিওয়াই। এখন যদি একটা সমানুপাতিক এই চিহ্নটা বাদ দিয়ে যদি একটা সমান চিহ্ন নিয়ে আসি তাহলে তো আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে। সো ওই সমানুপাতিক ধ্রুবকটাকেই বলা হয় হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ, এ ডিভি ডিওয়াই।
যদি সান্দ্রতা গুণাঙ্ক বের করতে চাই, সরি, সান্দ্রতা গুণাঙ্কের ডেফিনেশন দিতে চাই, তখন হচ্ছে এই জিনিসগুলার ভ্যালু 1 বসাইতে হবে। এগুলার ভ্যালু 1 বসাইলে যেই এফটা আমরা পাবো সেটাই হচ্ছে এই সান্দ্রতা গুণাঙ্কটা। সেই যে লাস্ট যে কথাটা বললাম, এটা কি বুঝতে পেরেছো? বুঝতে পারো নাই? মানে আমি হচ্ছে যেটা বলতে চাচ্ছি যে তুমি যদি এই ইটার ডেফিনেশন দিতে চাও, তখন যেটা করা লাগবে যে এইগুলার ভ্যালু তো 1 বসাইতে হবে। এগুলার ভ্যালু 1 ইমাজিন করে এরপরে যে এফটা পাবা ওইটাই তো হচ্ছে ইটা। তার মানে দুইটা স্তর, তাদের একক ক্ষেত্রফল যদি হয়, দুইটা একক ক্ষেত্রফল বিশিষ্ট স্তর, এর মধ্যকার বেগের নতি যদি 1 হয়, তাহলে স্তর দুইটার মধ্যকার যে সান্দ্র বল তাকেই সান্দ্রতা গুণাঙ্ক বলে। এইটাই আমি বোঝাতে চাচ্ছি। ঠিক বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে সান্দ্রতা, সান্দ্র বল এবং সান্দ্রতা গুণাঙ্ক। সো এখন তোমাদের কাজ হচ্ছে, তোমরা 5 মিনিট, যার যেই বই আছে 5 মিনিট এটা পড়ো। কে কে আসো দেখি মিটিংয়ে? সবাই আছে? ইয়া নাই, এই নিবিন নাই। যাই হোক, হায় হায় ইন্দ্রনীল। আচ্ছা ঠিক আছে, এটা তো নিবিড় বলতে পারতাম আর কি, তাহলে হয়তো পরে পড়তাম। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। তোমরা একটু কাজ করো দ্রুত, 5 মিনিট লাগবে না, সান্দ্রতাটা পড়ে ফেলো। সান্দ্রতা, সান্দ্রতা গুণাঙ্ক যা যা আছে, অর্থাৎ এটার পরের টপিকটা কি, স্টোকসের সূত্রের আগ পর্যন্ত যা আছে জাস্ট একটু চোখ বুলাও, দেখো যে উল্টাপাল্টা কোনো কিছু কি লাগতেছে কিনা। লাগলেও এটা আমাকে বলো। 4 মিনিট, 4টা 9 বাজে, 4টা 13-তে আবার আমরা 4টা 14-তে আবার আমরা শুরু করতেছি। ওকে, নিচেরটার ভেলোসিটি যেহেতু একটু কম, সো সে হচ্ছে উপরের স্তরটাকে পিছনের দিকে টান দিয়ে ধরে রাখবে। সো উপরের স্তরটার বেগ হচ্ছে নিচের স্তরটা কমাই দিবে, আর নিচের স্তরটার বেগ যেহেতু বেশি, সে হচ্ছে নিচের স্তরটাকে টেনে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সো এর ফলে নিচেরটার বেগ বাড়বে, উপরেরটার বেগ কমবে, আপেক্ষিক বেগটা কমবে আলটিমেটলি। এইটাই হচ্ছে ওইখানে ওই লাইনটা দিয়ে বোঝাচ্ছে। আর তীর্থ যেটা কোশ্চেন করছে সেটা হচ্ছে যে স্পর্শক বরাবর কাজ করে। তো এখন এই যে যে বলটা কাজ করতেছে, এই যে এই নিচের স্তরটা যে উপরের স্তরটাকে টানতেছে পিছনের দিকে, বা উপরের স্তরটা যে নিচের স্তরটাকে টানতেছে সামনের দিকে, সেই বলটা কাজ করে কোন বরাবরে, বলের ডিরেকশনটা কি? এমন তো হবে না যে এই ডিরেকশন হচ্ছে উপরের দিকে, এই বরাবর তলের সাথে লম্ব বরাবর। এটা তো পসিবল না। এটা হইলে কি হইতো, স্তর দুইটা একজন আরেকজনের থেকে
মানে এই উপরের স্তরটা ধর উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হইতো, ওইটা তো না। যেটা হয় এই সান্দ্র বলটা হচ্ছে এই যে এই বরাবর কাজ করে, যে এই উপরের স্তরটাকে যদি সে পিছনের দিকে টান দেয়, তাহলে এটা এই বরাবর কাজ করে পৃষ্ঠের সাথে সমান্তরালে, এই যে যে পৃষ্ঠের স্পর্শকটা আছে এই বরাবর। বা উপরের স্তরটা যদি নিচের স্তরটাকে সামনের দিকে টানে, সেটা আসলে পৃষ্ঠের স্পর্শক বরাবর। দুইটা স্তরের মধ্যে তো আসলে খুব বেশি গ্যাপ থাকে না, আণুবীক্ষণিক একটা গ্যাপ থাকে। সো ওইখানে তুমি একটা স্পর্শক আঁকলে যে একটা স্পর্শকের মতো পাবা, দুইটা তলকে একদম স্পর্শ করে, ওই বরাবরই হচ্ছে বলটা কাজ করে। হয় এটা এই যে এভাবে আনুভূমিক এটাকে যদি আনুভূমিক দুইটা স্তর চিন্তা করো, তাহলে এটা আনুভূমিকভাবে পিছনের দিকে একটা বল অনুভব করবে নিচের স্তরটার কারণে, নিচের স্তরটা আনুভূমিকভাবে সামনের দিকে একটা বল অনুভব করবে উপর স্তরটার কারণে। সেই জন্যই যেটা বলছে যে স্পর্শক বরাবর বলটা কাজ করে। যা যা বললাম সব কিছু কি বোঝা গেছে? আচ্ছা, এখন এই সান্দ্রতার উপরে, জি বলো। স্পর্শকটা হচ্ছে এই যে এটা, যে ধরো নিচের যে স্তরটা এটা তো সামনের দিকে বল অনুভব করবে উপরেরটার জন্য, সে হচ্ছে এই যে এই বরাবর বলটা অনুভব করবে। এটা হচ্ছে একটা ডিরেকশন, এটা হচ্ছে F1। উপরের স্তরটা নিচের স্তরটাকে যে টানটা দিতেছে, আর উপরের স্তরটা নিচের স্তরের কারণে যে বলটা অনুভব করবে সেটা হচ্ছে এই বরাবর পিছনের দিকে, তলের সাথে স্পর্শক বরাবর। আমি কি আঁকতে পারছি কিনা ঠিক মতো, মোটামুটি কি বোঝা যাচ্ছে না? আচ্ছা, মানে এই যে যে ইয়াটা, এই যে যে রেখাটা, এটা হচ্ছে এই সারফেসের উপরে অবস্থিত। ওকে, এরপরে সান্দ্র বলের উপরে যে টেম্পারেচার এবং প্রেসারের যে ইফেক্ট, এখান থেকে অবজেক্টিভ আসতে পারে। সো তরলের সান্দ্রতার উপরে টেম্পারেচারের ইফেক্ট হচ্ছে যে এরকম একটা ফর্মুলা ছিল, যে ইটা তরলের সান্দ্রতার উপরে তাপমাত্রার সান্দ্রতা গুণাঙ্ক আর কি, ইফেক্ট হচ্ছে এরকম ছিল বোধহয়। আচ্ছা, সো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সান্দ্রতা গুণাঙ্কটা হচ্ছে টেম্পারেচারের ব্যস্তানুপাতিক। সো ডিরেক্টলি একদম স্ট্রেইট কোনো সম্পর্ক না, এখানে লগারিদম আছে, আবার ওই পাশে একটা কনস্ট্যান্ট আছে। সো কনস্ট্যান্টগুলোর ভ্যালু কি এটা আমি নিজেও জানি না, তো কখনো এক্সপ্লোরও করা হয় নাই। সো টেম্পারেচার যদি বাড়াই, তাহলে তরলের সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে কমে যাবে। সো এটা তো আসলে মেক সেন্স করে। টেম্পারেচার বাড়ালে যেটা হয় যে তরলটা তো দূরে দূরে চলে যায়, তো তখন ওইটার মধ্যে দিয়ে তুমি যদি একটা বল, লোহার বল ছেড়ে দাও, সেটা আসলে কম বাধাপ্রাপ্ত হয়েই নিচের দিকে পড়ে যেতে পারবে। বা অন্যভাবে যদি চিন্তা করো যে টেম্পারেচার বাড়ালে তরলের তরলের কণাগুলো তো দূরে দূরে চলে যায়, সো তখন ওইটার মধ্যে দিয়ে পড়ার জন্য, গতিশীল হওয়ার জন্য বেশি পরিমাণে গ্যাপ পাবা তুমি। সেই জন্য টেম্পারেচার যদি আমরা বাড়াই, তাহলে তরলের সান্দ্রতা হচ্ছে কমে। গ্যাসের ক্ষেত্রে হচ্ছে জিনিসটা উল্টা হয়। গ্যাসের ক্ষেত্রে আমি যদি গ্যাসের কণাগুলো এমনিতে অনেক গতিশীল, আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে এই গতিটা আরও বাড়ে। এর ফলে দেখা যায় যে ওই গ্যাস অণুগুলোর সাথে অনেক বেশি সংঘর্ষে জড়িত হবে। আমি যদি কোনো একটা বস্তুকে গ্যাসের মধ্যে দিয়ে ছেড়ে দিই, বা গ্যাসের যে স্তরগুলা যদি আমরা ইমাজিন করি, সো স্তরগুলোর মধ্যেও বেশি পরিমাণে সংঘর্ষ হবে, এর ফলে গতিটাও বেশি পরিমাণে বাধাপ্রাপ্ত হবে। সো এটা হচ্ছে ইটা
সমানুপাতিক স্কোয়ার রুট অফ টি। বলো তো দেখি কেউ একজন, যদিও এটা পারার কথা না, এটার গ্রাফটা কেমন হবে? হ্যাঁ, পরাবৃত্তাকার, কিন্তু পরাবৃত্তাকারটা মানে কিরকম হবে? এটা কি এরকম হবে, নাকি এরকম হবে, নাকি এরকম হবে? দ্বিতীয় যেটা এঁকেছি, ঠিক আছে। আমরা যদি ধরো গ্রাফটা কিভাবে আঁকি, এটা একটা কনস্ট্যান্ট আনি, স্কোয়ার রুট অফ টি, এরপর আমি যদি টিটাকে ভালো একটা ফর্ম দিতে চাই, আমাদের স্কোয়ার করতে হবে। ইটা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার ইন্টু টি। সো আমরা যদি এক্স অ্যাক্সিসে টিটা রাখতে চাই, ওয়াই অ্যাক্সিসে ইটাটা রাখতে চাই, গ্রাফটা কিভাবে আঁকতেছি ওইটা আসলে আপাতত তোমাকে বললে তুমি এখনই বোরিং হয়ে যাবা, লিভও নিয়ে যেতে পারো। সো এটা তুমি কনেক পড়ার পর এমনিতে নিজে নিজে বুঝবা। আপাতত তুমি জিনিসটা জাস্ট একটু মনে রাখো, যদি অবজেক্টিভ আসে যেন পারো, এই জিনিস তুমি নিজেই পারবা। সো এইটা হবে হচ্ছে আসলে এরকম, এই পাশে যদি টি নেই, এই পাশে যদি ইটা নেই, তাহলে গ্রাফটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম না, এরকম যে একটা পরাবৃত্ত আঁকা যায় এইটা হবে না, হবে হচ্ছে এইটা, এইটা। অর্থাৎ এই যে এইখানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে প্রতিসম যে একটা পরাবৃত্ত আঁকা যায় ওইটা হবে। কিভাবে হবে? যে এখানে যেই ভেরিয়েবলটা একঘাত বিশিষ্ট হয়, যেই অ্যাক্সিসটা ওইটার সাপেক্ষে প্রতিসম হয় এরকম। সেখানে যেহেতু টিটা যেহেতু একঘাত বিশিষ্ট, সেটা টি অ্যাক্সিসের সাপেক্ষে প্রতিসম হবে। যাই হোক, লাস্ট যে কথাটা বলছি না বুঝতে পারলেও সমস্যা নাই। কেউ যদি বুঝতে চাও কিন্তু বুঝো নাই, সে বলতে পারো। আর যদি চিন্তা করি যে দরকার নেই, পরে বুঝবো কনিক পড়ার পরে, তাহলে ফাইন। গ্রাফটা এমন হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। যখন ওই পরাবৃত্ত পড়বা তখন আসলে যে এইভাবেই মনে করে গ্রাফগুলো আসলে মানে ফিগারগুলো মনে রাখতে হয়। তো যাই হোক, এরপরে তরলের উপরে গ্যাসের যে সরি তরলের উপরে যে তরলের সান্দ্রতার উপরে যে প্রেসারের ইফেক্ট, প্রেসার বাড়লে তরলের সান্দ্রতাও বাড়ে। আর গ্যাসের সান্দ্রতার গুণাঙ্কের উপরে প্রেসারের জেনারেলি কোনো ইফেক্ট আসলে নাই। সো এটুকুই। এরপর হচ্ছে আমাদের স্টোকসের সূত্রটা, আশা করি সান্দ্রতা গুণাঙ্ক নিয়ে কোনো ঝামেলা হবে না। জি বলো। হুম। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে, ধরো তুমি যখন একটা বস্তুকে ছেড়ে দাও, ওইটা একটু সিনারিওটা একটু জটিল হয়ে যায়। কিন্তু এই যে যে স্তরগুলা একজন আরেকজনের সাপেক্ষে ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি বাধাপ্রাপ্ত হচ্ছে, একটা লোহার বলকে যদি তুমি ছেড়ে দাও তরলের মধ্যে দিয়ে, আলটিমেটলি এই সিনারিওটাই কিন্তু ওইখানেও অ্যারাইজ করে। সেটা কিভাবে? সেটা হচ্ছে, ধরো তুমি একটা লোহার বলকে ছেড়ে দিলা, পানির মধ্যেই ছেড়ে দিলা, ওইখানে আবার এরকম স্তরের আবার আপেক্ষিক বেগ বাধাপ্রাপ্ত হয়। এটা কিভাবে? এটা যদি তুমি একটু চিন্তা করো, লোহার বলটা হচ্ছে নিচের দিকে পড়তেছে,
সো লোহার বলের আশেপাশে, লোহার বলের সংস্পর্শে যে স্তরগুলো আছে তাদের ভেলোসিটি কিন্তু অনেক বেশি হবে। এখন এই লোহার বল থেকে তুমি যত দূরে যাবা, পানির স্তরগুলো যত দূরে হবে, ওই স্তরগুলোর ভেলোসিটি কিন্তু তত কমতে থাকবে। এর ফলে যেটা হবে, ওই দূরের যে স্তরগুলা, ওইগুলা লোহার বলের সংস্পর্শের যে স্তরগুলো ওইগুলাকে বাধা দান করবে। তো এখন লোহার বলের সংস্পর্শে যে স্তরগুলো আছে তারা যদি বাধাপ্রাপ্ত হয়, ওই স্তরগুলোর সাথে তো আবার লোহার বলটারও একটা আকর্ষণ আছে, ওই আসঞ্জন বল কাজ করে, তখন লোহার বলটাও আসলে বাধাপ্রাপ্ত হবে। আমি কি জিনিসটা বুঝাতে পেরেছি? বাকিরা কি বুঝতে পারছো কি কোশ্চেন করছে? মুহাইমিন, ওকে। তীর্থ, তুমি কি অ্যান্সারটা বুঝতে পারছো? আচ্ছা, তীর্থ সম্ভবত নাই। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তুমি রেকর্ডিংটা আরেকবার শুনলে, যদি যেখানে যেখানে বুঝতে পারবে না ওইখানে রেকর্ডিংটা আরেকবার শুনো। ওকে। সো স্টোকসের সূত্র, স্টোকসের সূত্রটা হচ্ছে যে কোনো একটা বস্তু, একটা গোলাকার বস্তু যখন কোনো একটা প্রবাহী পদার্থের মধ্যে দিয়ে নিচের দিকে পড়তেছে বা উপরের দিকে উঠতেছে, কোনো একটা জিনিস প্রবাহীর মধ্য দিয়ে গতিশীল হচ্ছে, তখন সে একটা সান্দ্র বল অনুভব করে। সেই সান্দ্র বলের ভ্যালুটা আসলে কত, সেটাই যে স্টোকসের সূত্রে বলা আছে যে এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। 6 পাই ইটা আর ভি। এখন এই ভদ্রলোক, এটা আমি একবার করছিলাম, চেষ্টা করছিলাম যে এটা কোত্থেকে পাইলো। সো একটু জটিল জিনিসপত্র আছে এটার মধ্যে, এই জন্য আর এটা তোমাদেরকে যখন পড়াইছিলাম তখনও বলি নাই এটা কিভাবে আসছে। সো এটা আসলে জানার দরকার নেই, এটা যদি বলতে বুঝাইতে চাই তাহলে আবার বেশি জটিল হয়ে যাবে বিষয়টা। সো জাস্ট একটু মনে রাখলেই হবে, স্টোকসের সূত্রের সাহায্যে আমরা একটা গোলাকার বস্তু, একটা গোলাকার বল হতে পারে, লোহার বল হতে পারে, সে যখন তরলের মধ্যে দিয়ে গতিশীল হচ্ছে ভি বেগে, তখন তার উপরে কি পরিমাণ সান্দ্র বল কাজ করে সেটা আমরা স্টোকসের সূত্রের সাহায্যে বের করব। তো এই যে আমাদের এখানে একটা কোশ্চেন ছিল না শুরুতেই, এই যে এখানে লোহার গোলকের উপরে পানির সান্দ্র বল কত, 6 পাই ইটা আর ভি। ইটা হচ্ছে এই যে এখানে যেটা দেয়া আছে সান্দ্রতা গুণাঙ্ক, এই যে হচ্ছে ইটা। আর হচ্ছে এই যে এটাকে 2 দিয়ে ভাগ করলে যা হবে এটা হচ্ছে ডায়ামিটার। আর ভি হচ্ছে এই যেটা এই বেগে এসে পড়তেছে। যাই হোক, এরপরে হচ্ছে প্রান্তবেগ বা অন্তবেগ, জি বলো। জি জি, আবার বলো। হুম, না আরো কিছু জিনিস আছে এটার মধ্যে। বই তোমাদের সিলেবাসে কি এটা প্রতিপাদন করে দেয়া?
পারছি, হ্যাঁ এরকমই ছিল, আরো কিছু জিনিস ছিল, সেই জন্য আর এটা তোমাদের দেখাইনি। তো এইটা আপাতত ধরো এই প্রমাণ নিয়ে, প্রমাণটা যে লাগবে বিষয়টা এরকম না, আপাতত লাগবে না, এটা নিশ্চিত থাকো তুমি। সো তুমি হচ্ছে আপাতত প্রবলেমগুলো সলভ করবা, প্রমাণটা ভবিষ্যতে যদি তোমার কখনো মনে হয় যে একটু দেখে রাখি, যদি কোথাও আসে তখন তুমি পড়তে পারো, একটু দেখে রাখতে পারো আর কি। সো আপাতত এটা লাগার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, এরপরে হচ্ছে অন্তবেগ। অন্তবেগের বিষয়টা, অন্তবেগ রিলেটেড যা যা কিছু আছে সব কিছুই অনেক ইম্পর্ট্যান্ট, এবং অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই অন্তবেগ জিনিসটা। দেখবা যে এটা থেকে বুয়েটে প্রচুর কোশ্চেন আসছে, অনেক বছরই অনেকবারই কোশ্চেন আসছে অন্তবেগের এই কনসেপ্টটা থেকে। আচ্ছা, অন্তবেগটা কেউ একজন একটু এক্সপ্লেন করো তো, মুহাইমিন। হ্যাঁ তুমি এটাকে বুঝছো নাকি? হ্যাঁ। হুম হুম, এইটাই এইটাই আসলে। সো ইনিশিয়াল আমরা যখন কোনো প্রবাহী পদার্থের মধ্য দিয়ে একটা বস্তুকে গতিশীল করি, তো এখানে একটা তরল আছে, এই তরলের মধ্য দিয়ে, এটা গ্যাসের জন্য প্রযোজ্য, তরলের মধ্যে দিয়ে আমরা একটা বলকে গতিশীল করতেছি। তো যখন কোনো একটা প্রবাহীর মধ্য দিয়ে একটা বস্তুকে গতিশীল করতেছি, তখন এটার উপর আসলে বেশ কিছু ফোর্স কাজ করে, তিনটা ফোর্স কাজ করে আসলে। একটা হচ্ছে বস্তুটার ওজন নিচের দিকে কাজ করতেছে, ডাব্লিউ। আর একটা হচ্ছে প্লবতা, প্লবতা উপরের দিকে কাজ করে, এটা হচ্ছে প্লবতা। এবং আরেকটা জিনিস হচ্ছে সান্দ্র বল, সেটা এই গতির বিপরীত দিকে কাজ করে। এখন আমরা ধরে নিচ্ছি যে এটা একটা লোহার বল, তাহলে বস্তুটা তো ডেফিনেটলি নিচের দিকে পড়বে। বস্তুটা যদি নিচের দিকে পড়ে, তাহলে সান্দ্র বলটা হচ্ছে উপরের দিকে কাজ করবে। সো উপরের দিকে হচ্ছে সান্দ্র বল কাজ করবে। ঠিক আছে, এখন দেখো সান্দ্র বলটা কি ছিল। সান্দ্র বল ছিল হচ্ছে, একটু আগে আমরা দেখে আসছি স্টোকসের সূত্র থেকে, 6 পাই ইটা আর ভি। প্লবতা ছিল হচ্ছে ভি রো জি, আর ডাব্লিউ তো ওজনই, ডাব্লিউ হচ্ছে এম জি। সো দেখো এইটা তো আসলে কনস্ট্যান্ট, এম জি তো বাড়তেছে কমতেছে না, কিছুই হচ্ছে না। ভি রো জিটাও আসলে কনস্ট্যান্ট, কিন্তু এই 6 পাই ইটা আর ভি, এইটা কিন্তু কনস্ট্যান্ট না। এই ভিটা কিন্তু ইনিশিয়ালি শূন্য, তো ইনিশিয়ালি আসলে তার কোনো সান্দ্রবলও কাজ করে না। সো ওজন আছে, এই ওজনের দরুন, এই এমজির দরুন বস্তুটা হচ্ছে নিচের দিকে বেগ লাভ করে, এই জি এর কারণে, জি ত্বরণে একদম t=0 সেকেন্ড সময়ে নিচের দিকে তার ত্বরণ হচ্ছে, এই জি মাইনাস এই ভিরোজির কারণে সে হচ্ছে উপরের দিকে একটা বল অনুভব করে, প্লবতা। সেই ত্বরণটা বাদ দিলে যে ত্বরণটা থাকে। সো ইনিশিয়ালি সান্দ্রবল হচ্ছে শূন্য, কারণ ইনিশিয়ালি ভিটা হচ্ছে 0। এরপরে ভিটা হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকে, সান্দ্রবলও আস্তে আস্তে বাড়তে থাকে। যত সময় যায় আমাদের এইটা তো আর বাড়তেছে না, এটা তো কনস্ট্যান্ট একটা জিনিস, এইটাও কনস্ট্যান্ট, কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে বাড়তে থাকে।
সো বাড়তে বাড়তে যেটা হয় যে একটা সময় গিয়ে এই দুইটার সাম এবং এইটা ইকুয়াল হয়ে যায়। শুরুতে তো অবশ্যই এই দুইটার সাম এটার চাইতে কম হয়, এটার ভ্যালু বেশি হয় দেখেই সে নিচের দিকে পড়তেছে, এই বলের কারণেই সে নিচের দিকে বেগ লাভ করতেছে। যত নিচের দিকে যেতে থাকে ভিটা বাড়তে থাকে, যত ভিটা বাড়তে থাকে তত এই টোটাল জিনিসটা বাড়তে থাকে। সো বেগ আস্তে আস্তে বাড়তেছে, তার উপরে লব্ধি বলটা আস্তে আস্তে কমতেছে। বেগ বাড়তে বাড়তেছে বাড়তেছে, লব্ধি বল কমতেছে, একটা সময় গিয়ে বেগ বাড়তে বাড়তে লব্ধি বলটা হচ্ছে শূন্য হয়ে যায়। ওই মোমেন্টে হচ্ছে তার উপরে লব্ধি বল যেহেতু শূন্য, লব্ধি ত্বরণও শূন্য, সো বেগ বৃদ্ধির হারও শূন্য, বেগ আর বৃদ্ধি পায় না। ওই মোমেন্টে গিয়ে সে যেই বেগটা লাভ করে সেই বেগ নিয়েই সে নিচের দিকে পড়তে থাকে। ওই বেগটাকে বলা হচ্ছে প্রান্ত বেগ বা অন্তবেগ। সো এই যে যেই প্রান্তবেগ লাভের মোমেন্টে এই যে ভিটা, ওইটাই হচ্ছে আসলে প্রান্তবেগটা, মানে যেই মোমেন্টে গিয়ে এই দুইটা সমান হয়ে যাবে ওই মোমেন্টের যে ভিটা ওইটাই হচ্ছে প্রান্তবেগ। ইনিশিয়ালি তো এটা জিরো থাকে, আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, কোনো একটা মোমেন্টে গিয়ে এমজি আর এটা সমান হয়ে গেছে, তখন লব্ধি ত্বরণও শূন্য, বেগ আর বাড়তেছে না, তখনকার যে ভিটা ওইটাই হচ্ছে প্রান্তবেগ। এ পর্যন্ত সব কিছু বুঝতে পারছি না? জি বলো। এখানে তোমার একটু কনসেপ্ট একটু সমস্যা আছে। এই যে এ এইচ রোজি, এই এইচ কিন্তু তরলের উচ্চতা না, এটা একটু ক্লিয়ার করতে পারবে কে? হ্যাঁ, এইচ হচ্ছে বস্তুর উচ্চতা, তরলের উচ্চতা না। ভি হচ্ছে বস্তুটার আয়তন। সো অবশ্যই ওই এ হচ্ছে বস্তুর ক্ষেত্রফল, ধরো এটা যদি ঘনকাকার হয়, এটা হচ্ছে তলের ক্ষেত্রফলটা, এইচ হচ্ছে বস্তুর উচ্চতা, তরলের উচ্চতা না। সো প্লবতাটা আসলে একটা বস্তুর জন্য এটা নির্দিষ্ট তরল আসলে ফিক্সড, সে কি পরিমাণ ঊর্ধ্বমুখী বলটা অনুভব করবে এটা তুমি যেই গভীরতাতেই নিয়ে যাও আসলে সমান পরিমাণ ঊর্ধ্বমুখী বলে আসলে অনুভব করে। ঠিক আছে। সো তাহলে আমরা অন্তবেগ যেই মোমেন্টে অন্তবেগটা পাবো ওই মোমেন্ট হচ্ছে এই দুইটা জিনিস সমান হবে। সো দুইটা জিনিস যদি সমান হয় 6 পাই ইটা আর ভি প্লাস হচ্ছে ভি রো জি ইকুয়াল টু হচ্ছে এম জি। এখান থেকে আমাদের যেটা বের করতে হবে এই ভিটা বের করতে হবে। সো এটা আর কষ্ট করে আর প্রতিপাদন না করি, তো আমাদের যে আগের বার করছিলাম আমরা এই ভি এর পরিবর্তে হচ্ছে আমরা আমরা ধরে নিব হচ্ছে এখানে আপাতত সব কিছু গোলাকার বস্তুর জন্য, মানে গোলক আকার বস্তুর জন্য। সো এই ভি হবে হচ্ছে 4/3 পাই এর কিউব। সো এই তো। আচ্ছা, ওকে ফাইন। সেইটা কি ছিল যেন? ভি হচ্ছে 2, তারপরে 2r² জি ছিল, রো এস মাইনাস রো এফ ডিভাইডেড বাই 9, এটা 2r² জি রো এস মাইনাস রো এফ ডিভাইডেড বাই 9 এটা, এইটাই ছিল সম্ভবত। সো প্রতিপাদনটা আসলে কঠিন না, একটু যদি ভুলে গিয়ে থাকো দেখলেই হবে, এটা দেখার জন্য তোমাকে একটু টাইম দিব, সমস্যা নেই। যদি হচ্ছে আমাদের এইখানে যেমন আমরা একটা লোহার বলকে পানিতে ছেড়ে দিছি, সো অবশ্যই কঠিন পদার্থের যেই রো এসটা সেটা অবশ্যই বড় হবে, এই জন্য আমরা রো এসটাকে আগে লিখছি, রো এফটাকে পরে লিখছি।
যদি এমন হয় যে একটা পানির বুদবুদ, সরি, একটা বায়ুর বুদবুদ হচ্ছে নিচ থেকে উপরে উঠতেছে, তো সেই ক্ষেত্রে কি, এই রো এসটা হচ্ছে অ্যাকচুয়ালি বায়ুর ঘনত্ব, এস মানে হচ্ছে যে যেই বস্তুটা উঠতেছে তার তার ঘনত্ব, আর রো এফ মানে হচ্ছে ফ্লুইডের ঘনত্বটা। তো একটা বায়ুর বুদবুদ যদি নিচ থেকে উপরের দিকে উঠে, তখন এই রো এসটা তো কম হবে, রো এফটা তো বেশি হবে, সো এটা নেগেটিভ চলে আসবে। নেগেটিভ নির্দেশ করে যে ভিটা আসলে আমরা তো নিচের দিকে ইমাজিন করতেছি, ভিটা হচ্ছে অ্যাকচুয়ালি তার উল্টা দিকে। সো তখন হচ্ছে তুমি রো এফ মাইনাস রো এস লিখতে পারো। যদি একটা বুদবুদ বায়ুর বুদবুদ হচ্ছে নিচ থেকে উপরের দিকে উঠে, তখন হচ্ছে তুমি এই বায়ুর যে ঘনত্ব, পানির ঘনত্ব থেকে বায়ুর ঘনত্বটাকে বিয়োগ করে দিবা। সোজা কথা হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, ডিরেকশনটা আমরা নিজেরা চিন্তা করে বসাই দিব। যদি লোহার বলকে ছাড়ি, সেটা নিচের দিকে প্রান্তবেগ লাভ করবে, বা একটা বৃষ্টি পড়তেছে বাতাসের মধ্য দিয়ে, বায়ুমণ্ডলের মধ্য দিয়ে, নিচের দিকে প্রান্তবেগটা লাভ করে। আর বায়ুর বুদবুদ যদি একদম সমুদ্রের তলদেশ থেকে উপরের দিকে উঠে, তখন প্রান্তবেগটা হয় উপরের দিকে, প্রান্তবেগের ডিরেকশন। রো এস মাইনাস রো এফ, বড় রোটা থেকে ছোট রোটা বিয়োগ করব। অন্তবেগ নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আশা করি নাই। তোমরা হচ্ছে 47:50 পর্যন্ত একদম খুব দ্রুত ওই অন্তবেগের যে 1-2 পৃষ্ঠা আছে একটু পড়ে ফেলো, এরপরে দেখো কোনো সমস্যা আছে কিনা, না থাকলে আমরা পরের টপিকে চলে যাই। ঠিক আছে। রেনল্ডের সূত্র যেন কোনটা একটু বলো তো? ভিসি ইকুয়াল টু কে ইটা বাই রো আর। এটা তুমি এক কাজ করো তো অরিত্র, তুমি হচ্ছে এটাকে ছবি তুলে একটু গ্রুপে দাও তো। আমি এই জিনিস নিজেও আসলে আমাদের সিলেবাসে এগুলো ছিল না আসলে, দেখি
দেখলে বোঝা যাবে এটার ইম্পর্টেন্স কিরকম। আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছি। So, এইগুলো আসলে কি জন্য দেয় এটাই তো বুঝি না। দরকার আছে শুধু শুধু এমনিতেই বাচ্চাদের যা তা অবস্থা ইন্টারমিডিয়েটে, এরপর আবার এইসব ঢুকাই দিছে। এই তো আর একটু দেখ, পাঠাও তো দেখি কি অবস্থা। ঠিক আছে, পরের টপিকটা একটু দেখি। পরের টপিকটা হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান হচ্ছে আমরা যদি কোন একটা তরলের পৃষ্ঠে একটা রেখা কল্পনা করি। জি জি বলো। হুম হুম। হ্যাঁ, সান্দ্র বল, তুমি চিন্তা করো ভি, যেটা ভি তো অনেক বেশি। একটা সময় বৃষ্টিটা তো পড়তেছে অনেক উপর থেকে। সো পড়তে পড়তে একটা সময় তো অভিকর্ষের কারণে, ওই অভিকর্ষ ত্বরণ জি এর কারণে প্রত্যেক সেকেন্ডে কিন্তু তার বেগ 9.8 মিটার পার সেকেন্ড বাড়তেছে। সো অত উপর থেকে পড়তে কি পরিমাণ সময় লাগে। সো ওই সময় বেগটা কোন পর্যন্ত চলে যায়, অত বেগে ভি এর ভ্যালু যেটা, ভি এর ভ্যালু ধরো 1-200 মিটার পার সেকেন্ড যদি হয়, তখন কি পরিমাণ সান্দ্রবল কাজ করে এটা একটু চিন্তা করো। সো রুদ্রনীলের কোশ্চেন হচ্ছে যে বৃষ্টির ফোঁটা যেটা পড়ে ওইটা আসলে সমবেগে পড়ে আমাদের গায়ে। এটার রিজনটাকে, এটা রিজন হচ্ছে ওই অন্তবেগটা। সো বৃষ্টির ফোঁটা যখন একদম মেঘ থেকে যখন ওই ফোঁটাটা তৈরি হয়, তখন তো তার অবশ্যই একটা ত্বরণ থাকে, অভিকর্ষ ত্বরণ থাকে। ওই উচ্চতায় যেই জি, ওই জি কাজ করে তার উপরে। সো এরপরে একটা সময় যেটা হয় যে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যে যখন সে পড়ে, আস্তে আস্তে বেগ বাড়তে বাড়তে সান্দ্রবলও বাড়তে থাকে। তো একটা সময় গিয়ে নির্ত্বরণ শূন্য হয়ে যায়, তখন হচ্ছে সে আসলে সমবেগেই নিচের দিকে পড়তে থাকে। তো আমাদের গায়ে যখন বৃষ্টির ফোঁটাটা পড়ে, এটা আসলে সমবেগেই পড়ে। এবং এটা খুব পপুলার একটা অনুধাবনমূলক কোশ্চেন। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, ফাইন। তাহলে আমরা পৃষ্ঠটানে চলে যাই। পৃষ্ঠটান হচ্ছে আমাদের কোন একটা তরলের পৃষ্ঠে আমরা একটা একটা রেখা কল্পনা করব। এই হচ্ছে একটা তরল, এই তরলের পৃষ্ঠে এখানে তরল আছে, এই তরলের পৃষ্ঠে আমরা হচ্ছে একটা রেখা, সরু একটা রেখা কল্পনা করব। ঠিক আছে, এই রেখাটার একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল কাজ করবে সেটাই হচ্ছে তরলের পৃষ্ঠটা। যেটা হবে যে এই রেখাটা এইভাবে বল অনুভব করবে উভয় পাশেই, উভয় পাশেই বল অনুভব করবে। এখন রেখাটা একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল অনুভব করবে সেইটাই হচ্ছে তার পৃষ্ঠটান। এখন রেখাটা বল অনুভব করে তো বুঝলাম, কেন বল অনুভব করে এটা আসলে আমরা আস্তে আস্তে হয়তো আগে দেখছিলাম, এখন আরেকবার একটু দেখলে মনে পড়ে যাবে। ঠিক আছে,
সো পৃষ্ঠটানের ডেফিনেশন হচ্ছে কোন একটা তরলের পৃষ্ঠে একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি রেখা কল্পনা করলে ওই রেখাটি উভয় পাশে যে পরিমাণ বল অনুভব করে সেটি হচ্ছে তার পৃষ্ঠটান। কিংবা অন্যভাবে যদি বলি, কোনো একটি তরলের পৃষ্ঠে একটি রেখা কল্পনা করলে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার উভয় পাশে যে পরিমাণ বল কাজ করে সেটাই হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানের ডেফিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, সো এটা একটু মুখস্থ করে রাখতে হবে। সো পৃষ্ঠটানকে টি দিয়ে প্রকাশ করা হয় সারফেস টেনশন। টি হচ্ছে এফ বাই এল। এল হচ্ছে রেখাটার দৈর্ঘ্য, এফ হচ্ছে যে পরিমাণ বল অনুভব করতেছে। সো আমাদের একক দৈর্ঘ্যে কি পরিমাণ বল অনুভব করে সেটা বের করতে হবে, এই জন্য এফকে এল দিয়ে ভাগ করে দিই। এবং এর হচ্ছে একক হচ্ছে নিউটন পার মিটার। এখন এই পৃষ্ঠটানের দরুন আমাদের তরলের যে মুক্ত তলগুলো থাকে তারা হচ্ছে একটা পর্দার ন্যায় আচরণ করে। আচরণ করে। সো আমরা যে দেখি যে পানির পৃষ্ঠের উপর দিয়ে পোকা হেঁটে যায়, কিংবা একটা সুই রাখলে সেটা ডুবে না, ব্লেড রাখলে সেটা ডুবে না, এটার রিজন হচ্ছে আসলে পৃষ্ঠটানটা। পৃষ্ঠটানের দরুন পানির পৃষ্ঠটা হচ্ছে একটা মুক্ততলটা, তরলের মুক্ততল হচ্ছে পর্দার ন্যায় আচরণ করে, কম্প্যাক্ট একটা পর্দা। সো এটার একটা ব্যাখ্যা আছে কেন পর্দার ন্যায় আচরণ করে, সেটা যে আগের বার দেখছিলাম আমরা, যে ওই সংশক্তি বল, আসঞ্জন বল, এরকম চিত্র এঁকে যে তরলের উপরের যেই কণিকাগুলা ওইগুলো হচ্ছে নিচের দিকে একটা নিট বল অনুভব করে। এর ফলে তরলের উপরের যে কণাগুলা তারা হচ্ছে সবাই অনেক বেশি কাছাকাছি, কম্প্যাক্ট থাকে আর কি। এবং এর মাধ্যমে কোনো একটা তরল সে হচ্ছে ক্ষুদ্রতম ক্ষেত্রফলে তার পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল সেটা সে ক্ষুদ্রতম রাখতে চায়। সো কোনো একটা জিনিসের আয়তন ফিক্স রেখে তুমি যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম রাখতে চাও তাহলে বস্তুটাকে গোলাকার আকৃতিতে রাখতে হবে। দুইটা জিনিসের আয়তন সমান, বস্তুটা যদি গোলাকার থাকে তখনই তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা সর্বনিম্ন হবে। সেই জন্যই এই পানির ফোঁটা টোটা যা দেখো সবাই হচ্ছে গোলাকার থাকে বাই ডিফল্ট। পৃষ্ঠটানের ভ্যালু যত বেশি জিনিসটা তত বেশি গোলাকার, এবং এটার গোলাকার আকৃতিটাকে ভাঙতে তোমার তত বেশি কষ্ট করতে হবে। একটা মধুর যে ফোঁটা সেটাকে তোমার ভাঙতে, সেটার আকৃতি বিকৃতি করতে তোমার যে পরিমাণ কষ্ট হবে, পানির আকৃতি বিকৃতি করতে কিন্তু তত পরিমাণ কষ্ট হবে না। এর রিজন হচ্ছে আসলে পৃষ্ঠটানটা। যাই হোক, বুঝতে পারছি তো না পৃষ্ঠটান কি? মানে রেখার কথা চিন্তা করলে কমপ্লিকেটেড আসলে লাগবে না, সেটা মানে তোমার চিন্তা করতেই হবে আসলে রেখা দিয়ে। কারণ তোমার তো আসলে যদি তোমাকে ডেফিনেশন দিতে হয় তাহলে এইটা দিয়েই ডেফিনেশনটা দিতে হবে। এরপরে আসলে তুমি পৃষ্ঠটান বোঝার জন্য যেটা ইমাজিন করবা সেটা হচ্ছে যে তোমার কাছে একটা বড় পানির ফোঁটা আছে, একটা ফুটবলের সাইজের পানির ফোঁটা আছে, ওই ফোঁটাটা পরস্পর খুবই কম্প্যাক্ট হইতে চাচ্ছে, মানে তারা আসলে সংকুচিত হতে চাচ্ছে, সংকুচিত হয়ে আয়তনটা ফিক্স রেখে তার ক্ষেত্রফলটা সে সর্বনিম্ন রাখতে চাচ্ছে আর কি। সো এই জন্য যেটা হয় যে মুক্ত তল যেটা আছে তারা হচ্ছে অনেক বেশি কম্প্যাক্ট, রাবারের ন্যায় আচরণ করে, পর্দার ন্যায় আচরণ করতে চায় আর কি। ডেফিনেশন দেওয়ার সময় অবশ্যই যে এই রেখার ডেফিনেশনটা দিতে হবে। ওকে, সো
আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করে বলি যে কেন এই স্পর্শক বরাবরই কেন, বা এই যে যে বলের যে ডিরেকশনটা আঁকলাম এটা এরকম কেন হইলো। সো এইটা হচ্ছে, তুমি চিন্তা করো যে তুমি যখন, আচ্ছা, সো আমি হচ্ছে রেকর্ডিং এর জন্য এটা বারবার বলে রাখি, রুদ্রনীলের কোশ্চেন হচ্ছে আমাদের এখানে যে এই পৃষ্ঠটানের যে ফোর্সটা সেইটার যে ডিরেকশন সেটা কেন এরকম, এই যে এইভাবে এই যে চিত্রে যেরকম দেখা যাচ্ছে এরকম কেন হচ্ছে। অ্যান্সারটা হচ্ছে তুমি, না না, রেকর্ডিংয়ে তোমাদের ভয়েস শোনা যায় না। তোমাদের ভয়েস যদি শোনাইতে চাই তাহলে আবার একো হবে, তখন আবার আমার একটু বেশি ঝামেলা সহ্য করতে হবে, মোবাইলটা অন্য রুমে রাখতে হবে। সেই জন্য দুইটা ডিভাইস দিয়ে ঢুকছি জয়েন করা, তো একটা ডিভাইসের অডিও একদম অফ থাকে। সো এই সেকেন্ড ডিভাইসে শুধু আমার ভয়েসটাই তোমরা শুনতে পারবা, তোমাদের ওইখান থেকে যে ভয়েস আসে ওইটাই সেকেন্ড ডিভাইসে শোনা যায় না, সো রেকর্ডিংও ওইটা আসে না আর কি। সো এই জন্য তোমাদের যে কোশ্চেন আছে ওইটা আবার আমি একটু রিপিট করি, যাতে তোমরা যে কোশ্চেনটা করছো এটা আসলে অন্য যারা রেকর্ডিং দেখবে তারা যেন শুনতে পায়। আচ্ছা, সো কেন ফোর্সের ডিরেকশনটা এরকম হয়, এটা রিজন হচ্ছে, ধরো তোমার এমনিতে পানির তলটা হচ্ছে এরকম, চিন্তা করো এমনিতে পানির তল হচ্ছে এরকম। এখন তুমি যদি এই যে এইখানটাতে একটা, এটা হচ্ছে তুমি বাইরে থেকে দেখতেছো, এখানে একটা পাত্র আছে এরকম, বাইরে থেকে তুমি দেখতেছো পানির তলটা হচ্ছে এরকম। এটা মুছে ফেলি। এখন তুমি যদি এখানে একটা সুই রাখো, তখন যেটা হবে, সুইটা হচ্ছে তুমি এমন না যে এইভাবে রাখতেছো না, তুমি চিন্তা করো এইভাবে রাখতেছি না, এটা হচ্ছে কিভাবে দেখাই, এরকম আর কি। দেখো, এই যে হচ্ছে পানির উপরই তল, তুমি সুইটাকে হচ্ছে এইভাবে রাখতেছো। এখন এইভাবে সুইটা রাখলে কি হবে, এই জিনিসটুকু মুছে ফেলি। সুইটা এভাবে যদি রাখি পৃষ্ঠটানের দরুন, ধরো সুইটা তো ডুববে না, যেটা হবে এই তলটা একটু বাঁকা হয়ে যাবে, একটু নিচের দিকে একটু দেবে যাবে না, এইরকম হয়ে যাবে। বুঝতে পেরেছি কি না, ভিজুয়ালাইজ করা যাচ্ছে? এই যে এরকম হয়ে যাবে না। তো সুইটা হচ্ছে আছে এই যে এইখানে, এইখানে আমরা সুইয়ের এই অগ্রভাগটা দেখতেছি। সো এরপরে হচ্ছে এইখানে যদি সুইটা থাকে, দেখো এখন হচ্ছে এই যে স্পর্শকোণ যেটা, ওইটা বরাবর হচ্ছে বাইরের দিকে একটা বল সে অনুভব করতেছে, এই বরাবর সে একটা বল অনুভব করবে। আমাদের ওই যে যে কৈশিকতার মধ্যে পড়ছিলাম না, যেই কারণে, যেই ফোর্সের কারণে, যেই ধরনের ফোর্সের কারণে কৈশিক নল বেয়ে হচ্ছে পানি উপরের দিকে উঠে যায়, যখন হচ্ছে এরকম অবনমিত হয়ে যায় তল, তখন হচ্ছে যেটা হয় যে নিচের দিকে তো বস্তুটার ওজন কাজ করে, ফাইন, ওইটার বস্তুটাকে ধরে রাখার জন্য পানিও তো একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। সো এই ক্ষেত্রে বলটা হচ্ছে এই যে যে তলটা, অবনমিত তল, এই বরাবর কাজ করে। সো এই ফোর্সটার যে দুইটা উপাংশ, একটা হচ্ছে আমরা এই যে আনুভূমিক উপাংশটা যদি চিন্তা করি এটা, আর আরেকটা হচ্ছে উলম্ব উপাংশটা। এখন এই উলম্ব উপাংশ, দুই সাইডে এই দুইটা ফোর্স কাজ করে, মানে এই যে যেখানে রেখার উভয় পাশে যেই ফোর্সগুলো দেখাচ্ছে ওইগুলো। সো উলম্ব উপাংশগুলো হচ্ছে, বলো, হ্যাঁ হ্যাঁ, উভয় পাশের ফোর্স দুইটা, আনুভূমিক উপাংশ দুইটা। আর উলম্ব উপাংশটা হচ্ছে ওজনকে ব্যালেন্স করে, ওজন নিচের দিকে, সুইটার ওজন, এটাকে ব্যালেন্স করা হচ্ছে উপরের এই উলম্ব উপাংশ দুইটা। এই যে এই জন্য হচ্ছে আমাদের এই যে দুই পাশে এরকম দেখাই ফোর্স, অ্যাকচুয়ালি ফোর্সটা হচ্ছে ওই যে একটু তো অবনমিত হয় তলটা নিচের দিকে, সো ফোর্সটা পুরোপুরি আনুভূমিক না। দেখা যাবে যে ফোর্সের যে আনুভূমিক উপাংশটা, ওই আনুভূমিক উপাংশে তুমি ভাগ করতে পারো, উলম্ব উপাংশে ভাগ করতে পারো। উলম্ব উপাংশটা ওজনকে ব্যালেন্স করে,
এবং আনুভূমিক উপাংশটা হচ্ছে বস্তুটাকে কি করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নালিফাই হয়ে যায়। ঠিক আছে, মনে পড়ছে। বুঝতে পারছো তো না তীর্থ? তুমি তো দেখলাম একটু আগে জয়েন করলা। কোশ্চেনটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, ওইটাই থাকবে, তোমার তো ওজনটাকেই ধরে রাখতে হবে। এই যে এখানে যে জিনিসগুলো আঁকছি, এইগুলো অ্যাকচুয়ালি আনুভূমিক উপাংশ না, এগুলো অ্যাকচুয়ালি যে এই জিনিসটা। এখন তলটা যেহেতু খুব অল্প পরিমাণ অবনমিত হয়, সো এই জিনিসটা অলমোস্ট আসলে যেরকম আনুভূমিকই থাকে। পুরো বিষয়টা কি বুঝতে পারছি যে এখানে যা যা হচ্ছে? এই আনুভূমিক উপাংশ দুইটা আলটিমেটলি আসলে নালিফাই হয়ে যায়, একটা আরেকটার বিপরীত, এবং অবশ্যই সমানই হবে দুইটা। আর এখানে যে এক্সট্রা উলম্ব উপাংশটুকু আমরা পাই, ওইটাই হচ্ছে এই ওজনকে ধরে রাখে। আর আমাদের টার্গেট তো আসলে ওজনটাকে ধরেই রাখা, সুইটা কেন ভাসতেছে পানির উপরে ওইটাই খুঁজে বের করা। সো এটা রিজন হচ্ছে এইটাই, এটা অবনমিত হয়ে যায়, এর ফলে রিয়াকশন ফোর্সটা আসলে একটু এই অবনমিত যে তলটা, এই তল বরাবর কাজ করে, স্পর্শকোণ বরাবর, স্পর্শ তল বরাবর। সো ওইটাকে যখন আমরা দুইটা উপাংশে ভাগ করি, আনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ, সো আনুভূমিক উপাংশ দুইটা হচ্ছে নালিফাই হয়ে যায় যেহেতু বিপরীত ডিরেকশনে তারা, এবং সমান হবে অবশ্যই। আর উলম্ব উপাংশটা হচ্ছে এই আমাদের ওজনকে ধরে রাখে। না না না, তোমার অবনমন যদি খুব কম হয় তাহলে কিন্তু আসলে উলম্ব উপাংশের ভ্যালুই খুব কম হবে, তাই না? অবনমন যদি খুব কম হয় তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটা অনেক ছোট, তা সেই ক্ষেত্রে কিন্তু পুরাটাই আনুভূমিক উপাংশ। এখন অবনমন কম হয় কখন? যখন এই জিনিসটা অনেক হালকা, সুইটা যদি অনেক হালকা হয় তখন তো এটা বেশি একটু নিচে নামে না, হালকা একটু নিচে নামে, তো তখন ওইটাকে ধরে রাখার জন্য তো অত বেশি উলম্ব উপাংশ লাগেও না। তো তখন ওইটাকে ধরে রাখার জন্য যতটুকু উলম্ব উপাংশ লাগবে, ততটুকু সৃষ্টি হওয়ার জন্য যতটুকু অবনমন হওয়া দরকার ততটুকুই হবে। বুঝতে পেরেছি কিনা জিনিসটা? এই যে এই রেখাটা অলমোস্ট আসলে ইয়ার সমানই হয়, মানে এই রেখাটা বেশি হবে কখন, মানে এই রেখাটা অনেক খাড়া হয় কখন, যখন এটা অনেক বেশি গভীরে ঢুকে যায়। এখন অনেক বেশি অবনমনটা যদি খুব বেশি হয় তখন তো এটা এমনিতেই ওজন এত বেশি হবে যে ওটা ধরে রাখা তো আর পসিবল হবে না, তখন তো ওই পৃষ্ঠ যে পর্দাটার ন্যায় আচরণ করতেছে পৃষ্ঠটা, ওটাকে ছিঁড়ে তো এমনিতেই ভিতরের দিকে ঢুকে যাবে। জিনিসটা বেশি জটিল হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, হালকা একটু উপরে থাকে, একেবারে স্পর্শক বরাবর না। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ধরে নিতে পারি স্পর্শ অ্যাঙ্গেলটা খুবই কম, ধরো মোটামুটি 5 ডিগ্রির মধ্যে। এই যে যে অ্যাঙ্গেলটা এটা মোটামুটি 5 ডিগ্রি 10 ডিগ্রির মধ্যে, এখন 10 ডিগ্রির মধ্যে যদি হয় এটা তো অলমোস্ট আসলে জিরোর কাছাকাছি, তুমি ভ্যালুগুলো বের করে দেখো, ট্যান থিটা আর সাইন থিটার ভ্যালু সমানই হবে, কাছাকাছি হবে। সেই জন্য আর কি ধরা হয় যে এটা পৃষ্ঠের স্পর্শক বরাবরই আসলে কাজ করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পৃষ্ঠের স্পর্শক বরাবর যদি কাজ করতো তাহলে কিন্তু জিনিসটা ভাসতে পারতো না। এটা একটু অ্যাঙ্গেলে কাজ করে দেখি ওইখানে একটা উলম্ব উপাংশ সৃষ্টি হয়, যেটা ওজনকে ধরে রাখে। ঠিক আছে, একদম পৃষ্ঠের সমান্তরালে যদি কাজ করতো তাহলে তো এখানে উলম্ব উপাংশ সৃষ্টি হতো না, ওজনকে কে ধরে রাখবে? বুঝতে পেরেছি না? ঠিক আছে।
পৃষ্ঠটানের পর হচ্ছে আমরা পৃষ্ঠ শক্তিটা আর একটু একটু করে রাখি। লোক সংখ্যা দেখি খুবই কমে গেছে। দুইজন, এই দুইজনই থাকে শেষ পর্যন্ত, বাকি সবাই চলে যায়। বুঝলাম না, মানে প্রত্যেক দিন শেষ পর্যন্ত এই দুইজনই পাই, বাকি কেউ থাকে না। যাই হোক, পৃষ্ঠ শক্তি আসলে আর কি বলবো। আচ্ছা আজকে আর না বলি, ভাল লাগতেছে না। এই দুইজন থাকলে, দুইজনে দেখলে তো এমনি তো আর, যদি দেখি যে 5-6 জন বসে রয়েছে তাকায় আছে, কি বলতেছে ভাই একটু শুনি, তখন একটা মোটিভেশন কাজ করে। দুইজন একজন দেখলে তো এমনিতেই মোটিভেশন চলে যায়। এমনিতেই একটু আগে উঠছে ঘুম থেকে, 3টা বাজে, এই জন্য 5 মিনিট লেট হয়েছে। হ্যাঁ আসলেই। এটা তো, এটা তো ভাই দেখতে ভুলে গেছি আমি। তারপর ওই যে যে ভেলোসিটি, তারপর অ্যাক্সেলারেশন, ওই ডিরেকশন আর কি। একটা জিনিস দেখছি, একটা কোশ্চেন দিছিলাম না কালকে। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। কিন্তু এটা তো স্মার্ট ওয়ে হলো না, তোমার তো ভেলোসিটি বা অ্যাঙ্গেলের ডিরেকশন, এই অ্যাক্সেলারেশনের ডিরেকশন দেখে এটা ইনস্ট্যান্টলি বের করে ফেলা যায়। তো সেইটাই কিভাবে, মানে দুইটা তুমি আশেপাশে দুইটা ডেটা বের করে, দুইটা আসলে স্মার্ট ওয়ে হলো না। আমাদের এখানে তো অ্যাক্সেলারেশন আছে, ভেলোসিটি আছে, এগুলো দেখে তো আমরা এমনিতেই বলে বলে দিতে পারি। তুমি নিজে বুঝতে পারতেছো এটা আসলে স্মার্টার ওয়ে, অ্যাক্সেলারেশন ভেলোসিটি দেখে বের করা, তাই না? সো ওইটা কিভাবে দেখা, আমার আসলে টাইম পাইনি। তোমার যে একটা এক্সাম নিতে চাইছিলাম, ওই কোশ্চেনটা বানানোর জন্য তো টাইম লাগে, তো ওইটাও পাইনি। সবচাইতে ভালো হতো তোমরা যদি প্রত্যেক দিন ঢুকে একটা এক্সাম দিতা এমসিকিউ। ওই জন্য তো দেখা যায় যে কোশ্চেন বানানো অনেক প্যারা, টাইপ করাটার আবার বাংলা টাইপ করা লাগবে, টাইম লাগে অনেক। সে যাই হোক, শেষ করে দিই আজকে। নেক্সট হচ্ছে তাহলে বুধবার পড়ি। তোমাদের, তোমরা ঢাকা আসবা কবে?